আহ, কথা কি শোনা যায়? দেখা যাচ্ছে সব? জি স্যার। তাহলে আজকে আমরা আলোচনা করবো হলাম ডাইজেশন ইন দা রুমিনেন্ট। আমরা আমরা জানি আমাদের যে সিলেবাস ছিল, ডাইজেশন ইন দা রুমিনেন্ট। রুমিনেন্ট যদি আমরা চিন্তা করি, যে রুমিনেন্ট যে স্টোমাক, সেটা আসলে আমাদের থেকে মানুষ থেকে কি ভিন্ন। The stomach of a ruminant animal is divided into four compounds. কি কি থাকে এখানে? রুমেন, রেটিকুলাম, ওমেজাম এবং অ্যাবোমেজাম। Yes, among them, the rumen is the largest compartment and has a great significance in rumen digestion absorption. It's the only glandular part. মানে যে চারটা যে পার্ট আছে, রুমেন, রেটিকুলাম, ওমেজাম এবং অ্যাবোমেজাম, এর মধ্যে সবচেয়ে বড় যে পার্টটা সেটা হলো রুমেন। এবং দি রেটিকুলাম এন্ড রুমেন আর লিঙ্ক টুগেদার। এর মধ্যে একটা লিঙ্ক থাকে, এটার নাম হলো রেটিকুলার রুমেন। সো দ্যাট দ্য ডাইজেস্টার মে ফ্লো ফ্রিলি ফ্রম ওয়ান টু অ্যানাদার। Reticular rumen is simply called the rumen. রেটিকুলার রুমেন সিস্টেম অফ অল দ্য রুমেন ইজ এক্সট্রিমলি ক্যাপাসিয়াস, হ্যাঁ। এবং এর মধ্যে ধরো গরুর ক্ষেত্রে এর ভলিউম কত, প্রায় 100 লিটার। এবং ভেড়ার ক্ষেত্রে প্রায় 8 লিটার। আমরা যদি ইয়ের ছবি দেখাই, এই যে এখানে যে একটা ছবি আসতেছে, ধরো খাবার আসতেছে ইসোফেগাস। ইসোফেগাস থেকে আসার পরে তোমরা দেখো একটা বড় পার্ট, এই বড় যে পার্টটা, এটা প্রায় 80%, এটা হইলো রুমেন। রুমেন থেকে খাবার যাচ্ছে কোথায়? রেটিকুলাম। রেটিকুলামের থেকে যাচ্ছে হইলো ওমেজাম। ওমেজাম থেকে যাচ্ছে হইলো অ্যাবোমেজাম। অ্যাবোমেজাম থেকে যায় এটা যাচ্ছে হইলো ইন্টেস্টাইন। যেমন সবচেয়ে যে বড় যে পার্টটা, এই বড় এই পার্টটার নাম কি? রুমেন। এবং টোটাল যে পার্টের 80% হইলো রুমেন। ক্লিয়ার? তাইলে আমাদেরকে এই রুমেনের যে এনভায়রনমেন্ট, এইটার সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। তাহলে আমাদের এখন হইলো রুমেন ইকোসিস্টেম। আমরা রুমেন সম্বন্ধে আমরা জানলাম, রুমেন আমরা ছবিও দেখলাম একটু আগে, রুমেনের কি কি পার্ট। এখন রুমেনের ইকোসিস্টেম সম্বন্ধে। রুমেন ইজ অ্যান এক্সেপশনাল হ্যাবিটেট। যেটা বললাম যে এর মধ্যে তার ময়েশ্চার, পিএইচ, টেম্পারেচার এবং এটা অ্যানারোবিক কন্ডিশন, যেমন আমার যদি বাতাস ঢোকার কোনো সুযোগ নেই, ঠিক আছে। আর ইট ইজ মোর দ্যান 70%, থেকে আমি বলছি একটু আগে, 70 to 80% অফ তার স্টোমাক ভলিউম হলো এই রুমেন। এবং এটা টেম্পারেচার থাকে হলো 38 to 40 ডিগ্রি। আমাদের সবচেয়ে বেস্ট থাকে হলো 39 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা লিকুইড। এর মধ্যে অর্গানিক ম্যাটার থাকে 10 to 20%। এবং পিএইচ হলো 5 to 7। এটা গুরুত্বপূর্ণ। 5 এর নিচে যদি যায় তখন অ্যাসিডিটি হবে, আবার 7 এর উপরে গেলেও ঠিক মতন মাইক্রোঅর্গানিজম কাজ করতে পারবে। তো রুমেনের এই ইটা গুরুত্বপূর্ণ। এই রুমিনেন্ট অ্যানিমেলের রুমেন, এখানে খাবার যায় শুরুর দিকে। আবার যখন যায়, প্রথমে রুমেন যায়। রুমেনে যাওয়ার পরে খাবারটা কি হয়, আবার সে ব্যাক করে, ব্যাক করে আবার মুখে নিয়ে আসে। মুখে নিয়ে এসে তোমরা দেখবা যে সে জাবর কাটতে থাকে। এই জন্য এই সমস্ত প্রাণীকে বলে জাবর কাটে প্রাণী। তো খাবার কিন্তু ব্যাক করে, কিন্তু রুমেন থেকে যখন পাস হয় অন্য কোনো অর্গানে চলে যাবে, তখন কিন্তু আর খাবার ব্যাক করার সুযোগ নেই। আমাদের এই সুযোগ নাই। আমরা তো খাবার খাওয়ার সাথে সাথে সেটা হজম হয়ে যায়। রুমিনেন্ট অ্যানিম্যাল খাবার খাইলে তার মুখে আবার, আমাদের যদি এই সুযোগ থাকতো তাহলে ভালো হইতো, তাই না? গোস্ত, পোলাও, ভালো ভালো খাবার খায়, দই টই খাই রাখি দিতাম, পরে রুমেন থেকে আবার নিয়ে আমরা স্বাদ উপভোগ করছি তখন। কিন্তু আমাদের এটা সুযোগ নাই। রুমেনের যে মাইক্রোঅর্গানিজম, যেটা আমাদের ডাইজেশন হলো চাইল্ড, রুমেনের হলো ডাইজেশন হলো আমাদের ডাইজেশন হলো ইয়েস, ফিজিক্যাল, কেমিক্যাল, মেকানিক্যাল, আরেকটা হলো মাইক্রো অর্গানিজম বা মাইক্রোবিয়াল ডাইজেশন। তো গরুর ক্ষেত্রে বা রুমিনেন্ট অ্যানিমেলের ক্ষেত্রে মেইন ডাইজেশন হলো মাইক্রোবিয়াল। এবং এই রুমেনে তোমার মাইক্রো অর্গানিজম থাকে 4 ধরনের। একটা হলো রুমেন ব্যাকটেরিয়া, রুমেন আর্কিয়া, রুমেন প্রোটোজোয়া, রুমেন ফাঙ্গি, 4 ধরনের। এবং এই 4 ধরনের মাইক্রো অর্গানিজম সম্বন্ধে আমরা এখন একটু জানবো। 1 নম্বরে যদি আমরা আসি, সেটা হলো রুমেন ব্যাকটেরিয়া। রুমেনের মধ্যে দেখো এই যে প্রতি মিলিলিটারে 10 to the power 10 to 10 to the 11, মানে কত, 10 to the 7 হলে 1 কোটি। 1 কোটিরও বেশি, তাই না? 9 হলে 1 বিলিয়ন, তাই না? তো 1 বিলিয়নেরও বেশি, মানে 10 বিলিয়ন থেকে বা 100 বিলিয়ন তোমার পার এমএলএ
এই পরিমাণ মাইক্রোঅর্গানিজম আছে। এবং এই পর্যন্ত প্রায় 60 স্পেসিস আবিষ্কৃত। তো এর মধ্যে কি আছে, মোস্ট অফ দিস মাইক্রোঅর্গানিজমস আর নন স্পোর ফার্মিং অ্যানারোবিক। তার অ্যানারোবিক ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভও হতে পারে, এবং কিছু আছে কি গ্রাম পজিটিভ। The different group of bacteria present in human have classified on the basis of their biochemical activities. এই যে ব্যাকটেরিয়াজম গুলো আছে, ব্যাকটেরিয়া যে আছে, তার কাজের উপর ভিত্তি করে তাকে কয়েক ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হলো সেলুলারিক ব্যাকটেরিয়া। এরা কি করে? সেলুলোজকে ভাঙে। তোমাদের আমরা পড়াবো কি বলে, এই চ্যাপ্টার যেমন হলো এটা 211, এখানে আমরা যেমন পড়াবো কি বলে ওই বায়োকেমিস্ট্রি, তোমাদের কিন্তু 213 এনজাইমোলজি। সেই এনজাইমোলজি চ্যাপ্টার কিন্তু এবার ইনশাল্লাহ আমি পড়াবো। এবং সেখানে আমরা এই এই ইগুলি কি বলে এনজাইম যেগুলো আছে, বিভিন্ন রকম এনজাইম, এনজাইম সম্বন্ধে আমরা ডিটেলস ওইখানে আলোচনা করবো ওই চ্যাপ্টারে। তাহলে এই যে সেলুলারিক যারা ব্যাকটেরিয়া, তারা কি করে? দিস গ্রুপ ব্যাকটেরিয়া রেসপন্সিবল মেইনলি ফর ডাইজেশন অফ সেলুলোজ। তারা সেলুলোজকে ব্রেক ডাউন করে, তারা সেলুলেজ এনজাইম তৈরি করে। দে অলসো ফার্মেন্ট গ্লুকোজ, সেলুলোজ, পেকটিন, স্টার্চ, ডাইলোজ, মাল্টোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ, এগুলোকে ভেঙে তারা ইসে পরিণত করে, গ্লুকোজে বা ছোট ছোট টুকরায় পরিণত করে। দিস ব্যাকটেরিয়া রড শেপ পক্কায় অকুপায় 3 to 7% অফ দ্য টোটাল মাইক্রোবিয়াল ফ্লোরা। আসলে এরপর আসতে হলো হেমিসেলুলোজ ডাইজেশন ব্যাকটেরিয়া। তারা হেমিসেলুলোজকে ব্রেক ডাউন করে। আমরা তো দেখবো যে গরুর খাবারের মধ্যে সেলুলোজ থাকে, হেমিসেলুলোজ, আরো অনেক জিনিস থাকে এর মধ্যে। এরপর আছে কিছু আছে যেমন এই হেমিসেলুলোজ ডাইজেশন যে ব্যাকটেরিয়া আছে, তার মধ্যে দুইটা নাম এখানে দেওয়া আছে। তারপর স্টার্চ ডাইজেশন ব্যাকটেরিয়া। গরু যে খালি ঘাস খায়, সেলুলোজ খায় তা না, তাই কিন্তু আমরা গম, ভুট্টা, চাউলের গুঁড়া বা এরকম খাবারও দিই, এবং এর মধ্যে স্টার্চ থাকে। এই ব্যাকটেরিয়া গুলো স্টার্চ ডাইজেশন ব্যাকটেরিয়া। দিস ব্যাকটেরিয়া অলসো নোন অ্যাজ অ্যামাইলোলাইটিক ব্যাকটেরিয়া। যারা কার্বোহাইড্রেট ব্রেকডাউন করে তাদেরকে আমরা অ্যামাইলোলাইটিক ব্যাকটেরিয়া বলি। তার স্টার্চ ব্রেকডাউন করে। সাম সেলুলারিক ব্যাকটেরিয়া অলসো অ্যামাইলোলাইটিক ব্যাকটেরিয়া, যেটা বুঝতে কার্বোহাইড্রেট ব্রেকডাউন কি ব্যাকটেরিয়াই হলো ফার্মেন্টেশন প্রোডাক্ট থেকে ব্রেকডাউন করে কি করবে সেলুলোজ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া যেমন সাকসিনেট, প্রোপানেট, অ্যাসিটেট, ফরমেট, ল্যাকটেট, ইভেন ইউক্যারি। আমরা দেখবো যে এগুলো আসলে কিভাবে ডাইজেশন হয় আমরা পরে দেখবো, কিন্তু আমরা যেটা দেখতেছি কিছু স্টার্চ ডাইজেশন কিছু ব্যাকটেরিয়া আছে। এবং এই যে কার্বোহাইড্রেট যেটা সেলুলোজ, হেমিসেলুলোজ বা স্টার্চ, এখানে কি হয়? সুগার হয়। এখন কিছু ব্যাকটেরিয়া আছে যারা সুগার ইউটিলাইজিং ব্যাকটেরিয়া। মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া হুইচ আর ক্যাপেবল টু ইউটিলাইজ পলিস্যাকারাইড, অলসো ক্যাপেবল টু ইউটিলাইজ ডাইস্যাকারাইড, মনোস্যাকারাইড। Plant material, particularly from young plant, large amount of water soluble carbohydrate. This would be available to bacteria. Cellobiose, cellobiose break down করে, এবং cellobiose may be a source of energy for some of these organisms since it has been demonstrated in non-cellular organisms. Beta glucosidase enzyme তারা তৈরি করে to hydrolyze cellobiose। cellobiose ভাঙার জন্য তারা বিটা গ্লুকোসাইডেজ এনজাইম তারা তৈরি। এবার আসছে দেখো অ্যাসিড ইউটিলাইজিং ব্যাকটেরিয়া। তারা অ্যাসিড ইউটিলাইজ করতে পারে। তারা যেমন ল্যাকটিক অ্যাসিড, সালসিলিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, ফিউমেরিক অ্যাসিড, এগুলো আমরা পড়বো মেটাবলিজমে। এই সমস্ত অ্যাসিডকে তারা ইউজ করতে পারে। এগুলো হলো কার্বোহাইড্রেট ব্রেকডাউন। এখন আসলে প্রোটিওলাইটিক ব্যাকটেরিয়া। প্রোটিওলাইটিক ব্যাকটেরিয়া তারা কি? তারা প্রোটিনকে ব্রেকডাউন করে। দি ডাইজেস্ট ফিড আর প্লান্ট প্রোটিন ফ্রম হুইচ মাইক্রোবিয়াল প্রোটিন সিনথেসাইজ। ঠিক আছে, তারা করার পরে তারা প্রোটিনকে ব্রেকডাউন করে অ্যামিনো অ্যাসিড তৈরি করতে পারে এবং লাস্টে অ্যামোনিয়া তৈরি। এখানে অবশ্যই যে আমাদেরকে দেখানো হয়েছে যে কোন অ্যানিমেলের মধ্যে কি খাবার আসলে যে হিউম্যানের যে ব্যাকটেরিয়া এটি নির্ভর করে কোন অ্যানিমেলের মধ্যে এবং কি কি খাবার তাকে খাওয়ানো হচ্ছে। যেমন এখানে আমাদের বা হলো যে এই পর্যায়ে খাওয়ানো হয়, তার টোটাল ব্যাকটেরিয়ার সংখ্যা এরকম। কখনো সেলুলারি ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া টেস্ট করা হয়েছে। টেস্ট করে বিভিন্ন খাবারের উপর নির্ভর করে তারা এই করছে। এটা তোমাদের মুখস্থ করার দরকার নেই, তার সঙ্গে দেখে রাখলাম তোমাদের এই টেবিলটা। এবং এখানে যে টেবিলটা দেখতেছো, এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন যে যেটা আমাদের ব্যাকটেরিয়া যেটা তাদের দেখতে কিরকম বা কি। যেমন আমরা যেটা বলছি সেলুলোজ ডিগ্রেডেশন ব্যাকটেরিয়া, কি কি তাদের বৈজ্ঞানিক নাম কি কি ব্যাকটেরিয়া আছে। এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের নর্মাল ধরো যারা ভেটেরিনারি তাদের জন্য একটু অত গুরুত্বপূর্ণ না। আমরা যারা বায়োটেকনোলজিস্ট তাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। ধরো আমরা কোনো রুমেনের ফ্লুইড থেকে এই ব্যাকটেরিয়াগুলোকে আইসোলেশন করি, পরে আমরা কোনো কাজে লাগাইতে যদি চাই আমরা কিন্তু কাজে লাগাইতে পারবো। আমরা এখানে দেখতেছি সেলুলোজাইসিন ব্যাকটেরিয়া, কি কি ব্যাকটেরিয়া এখানে আছে, এদের শেপ সাইজ কি রকমের, গ্রাম স্ট্রেন্থ পজিটিভ না নেগেটিভ, আর এগুলো কি কোন সাবস্টেন্সের কাজ করে এবং কোন প্রোডাক্ট তারা তৈরি করে তা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা সেলুলোজাইসিন ব্যাকটেরিয়া।
একটা স্টাইলাইজেশন ব্যাকটেরিয়া, এরা পেকটিন পেকটিন ডিগ্রেডেশন ব্যাকটেরিয়া, এরা কি তৈরি করে? মিথেন প্রোডাকশন ব্যাকটেরিয়া। তুমি যদি রুমিনেন্টের মিথেন কমাইতে চাও, সেক্ষেত্রে তুমি এই ব্যাকটেরিয়া গুলো কি করতে হবে? কমাইতে হবে। আবার তুমি যদি উল্টা, তুমি যদি বায়োগ্যাস তৈরি করতে চাও, সেক্ষেত্রে তোমার মিথেন তৈরি করা বাড়াইতে হবে। সেক্ষেত্রে তুমি এই ধরনের ব্যাকটেরিয়া নিয়ে তুমি কি করতে পারো? কাজ করতে পারো। লাইবোলাইটিক ব্যাকটেরিয়া, প্রোটিওলাইটিক ব্যাকটেরিয়া, ইউরোলাইটিক ব্যাকটেরিয়া, এই বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া গুলো আমাদের সাইজ, তার দেখতে কিরকম, পজিটিভ নেগেটিভ, কার উপরে কাজ করে, এই জিনিসগুলো আছে। যাই হোক, তা আমরা একটু আগে যে ব্যাকটেরিয়ার যে পড়াচ্ছিলাম, ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন, 6 নাম্বার পর্যন্ত আমরা আলোচনা করছি। প্রোটিওলাইটিক ব্যাকটেরিয়া। আমাদের 7 নাম্বারে আসতেছে হলো অ্যামোনিয়া প্রডিউসিং ব্যাকটেরিয়া। তারা প্রোটিনটাকে ভেঙে কি করে? অ্যামোনিয়া তৈরি করে। প্রোটিন থেকে যে অ্যামাইনো অ্যাসিড হলো, এই অ্যামাইনো অ্যাসিড থেকে তারা অ্যামোনিয়া তৈরি। নেক্সট হলো মিথেন প্রডিউসিং ব্যাকটেরিয়া। এরা হলো মিথেন তৈরি করে। আমরা দেখবো একটু পরে যে কার্বোহাইড্রেট যখন গরু হজম করে, কার্বোহাইড্রেটের মধ্যে এই কিছু কিছু যখন আমরা আহ স্ট্র খাওয়ার বা অন্য খাবার দেবো, তখন বিশেষ করে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়। অ্যাসিটিক অ্যাসিড তৈরি হওয়ার একটা প্রক্রিয়ায় তৈরি হয় কি? মিথেন প্রডিউসিং ব্যাকটেরিয়া। মিথাইল, এদেরকে বলা হয় মিথানোজেন। মিথানোজেন প্রেজেন্ট ইন হিউম্যান ভ্যারিং ফ্রম 10⁻⁷ to 10⁹ সেলস পার মিলি। তার মানে অনেক আছে। Methanogen play a vital role in the movement of scavenging molecule hydrogen. তারা কিভাবে করে? তার সাথে কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন মিলে তারা মিথেন তৈরি করে। মোস্ট অফ দ্য মিথেন প্রোডিউসিং ব্যাকটেরিয়া আর গ্রাম পজিটিভ। আমরা দেখুন যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যদি কমাই দাও, তাহলে মিথেন প্রোডাকশন অনেকখানি কমে যাবে। তারপর আছে কি আছে? ফ্যাট হাইড্রোলাইজিং ব্যাকটেরিয়া। এই সমস্ত ব্যাকটেরিয়া গুলোকে ফ্যাটকে হাইড্রোলাইজ করতে পারে। আবার কিছু ব্যাকটেরিয়া আছে তারা কি করে? অ্যামোনিয়া ইউটিলাইজিং ব্যাকটেরিয়া, অ্যামোনিয়া ইউটিলাইজ করে। তারপর সালফার প্রডিউসিং অর্গানিজম, তারা সালফারকে প্রডিউস করবে। এই হলো আমাদের মোটামুটি 11 রকমের ব্যাকটেরিয়া আমাদের ইয়ের মধ্যে আছে। নেক্সট হলো আর্কিয়া। আর্কিয়া আসলে নতুন। আমি যখন আমার পিএইচডি থিসিস করি, তখন কিন্তু এই আর্কিয়া আবিষ্কার হয় না। তুমি দেখো, আর্কিয়া সম্বন্ধে প্রথম মানুষ জানছে 2006 সালে, অর্থাৎ আমার যখন পিএইচডি থিসিস আমি শুরু করি। এবং আমার আমার টোটাল থিসিসের একেবারে লাস্ট পার্ট হলো এই চ্যাপ্টারটা। এবং আমি যখন থিসিস ডিফেন্স করতে আসছে, উনি যে সাক্ষাৎকার দিতে আসছিলেন আমার ইন্টারভিউ, সে কিন্তু তোমারই এই আর্কিয়া সম্বন্ধে ওই আমাকে বললো এটা সম্বন্ধে একটু বলো। আর এটা সম্বন্ধে আমি নামই শুনি না। তার মানে উনি যে আমার থিসিস জীবন দিতে আসছি, তখন আমি নামই শুনি না। তবে এখন অবশ্য রুমেন আর্কিয়া এখন অনেক পরিচিত। এখন অনেক সময় আপনি পরীক্ষায় প্রশ্ন দেই যে রুমেন আর্কিয়া, তোমাদের রুমেন আর্কিয়া সম্বন্ধে তোমাদের কি ইয়ে থাকবে, অ্যাসাইনমেন্ট যখন দেবো তখন আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে। The archaea are a group of single cell microorganisms that have no cell nucleus or other organisms in their cells. In the past, they were grouped as bacteria. ঠিক আছে? তো তাহলে এগুলোকে আগে কি বলা হতো? এগুলোকে আগে ব্যাকটেরিয়া হিসেবে ধরা হতো। 2006 সালে আমরা প্রথম কি করলাম? তোমার এই যে এটাকে আলাদা করা হয়। বাট লেটার অন আর্কিয়া শোড মেনি ডিফারেন্স ইন দেয়ার বায়োকেমিস্ট্রি ফ্রম ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াল বায়োকেমিস্ট্রি থেকে এটাকে পার্থক্য পাওয়া গেল। এই জন্য আর্কিয়া, archaea and bacteria are quite similar in the size and shape. Despite this visual similarity to bacteria, archaea possess gene and several metabolic pathways that are more closely to those of eukaryotes. কিন্তু তাদের মধ্যে কিছু পার্থক্য আছে। তাদের অনেকটা ইউক্যারিওটস অনেকখানি মিল আছে। নোটাবলি দি এনজাইমস ইনভলভড ইন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন। তোমরা তো বায়ো টেকনোলজি লোক, তোমরা জানো যে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের আলাদা এনজাইম আছে। এই যে এনজাইম যেগুলো আছে, সেগুলো কি এর থেকে ভিন্ন? তার থেকে ভিন্ন তোমার ওই যে প্রোক্যাটিক্স এর ক্ষেত্রে আর ইউক্যারিওটস এর ক্ষেত্রে এগুলো ভিন্ন। তো দেখা যাচ্ছে যে আর্কিয়ার মধ্যে যে এনজাইম গুলো আছে, সেগুলো অনেকখানি ইউক্যারিওটস এর সঙ্গে মিল। এই জন্যই আমরা আর্কিয়াকে এই ব্যাকটেরিয়া থেকে আলাদা করা হয়েছে। আদার অ্যাসপেক্টস অফ আর্কিয়া বায়োকেমিস্ট্রি ইউনিক such as the reliance on lipids in their cell membrane. The archaea can use a much greater variety of source of energy than eukaryotes. ঠিক আছে? Ranging from familiar organic compounds such as sugar, অর্থাৎ আমরা যেটা বুঝতে পারলাম যে আর্কিয়াটা আসলে এক না, এর থেকে ভিন্ন। এবং এই আর্কিয়াটা কিন্তু আসলে মেনলি মিথেন তৈরি করে। আর্কিয়া ক্যান লিভ ইন এক্সট্রিম এন্ড হার্শ এনভায়রনমেন্ট such as hot spring, salt lake. They have been found in broad range of habitats, including soil, ocean, and marshland. তারা কিন্তু খালি রুমেনেন্টের মধ্যে থাকে তা কিন্তু না। এই যে তোমার ঝর্ণা, গরম ওশনের মধ্যেও থাকে। Structurally, archaea are most similar to gram-positive bacteria and most have a single plasma membrane, cellular, and lack পেরিপ্লাজমিক সিস্টেম। আপনি ব্যাকটেরিয়া দেন মোস্ট অ্যানিমাল ম্যাক্রোনিম রুবেনার আর্কিয়া। তার মানে সংখ্যার দিক দিয়ে
ব্যাকটেরিয়ার পরে সংখ্যায় হলো আর্কিয়া। দে প্লে অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ হিউম্যান ফাংশন অ্যান্ড অ্যানিমাল নিউট্রিশন, গুরুত্বপূর্ণ পাঠ করে। অ্যান্ড অলসো রেসপন্স ফর মিথেন প্রোডাকশন হিউম্যান, হিউম্যানের যে মিথেন প্রোডাকশনে কিন্তু তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন হয়। তার মানে তুমি যদি আর্কিয়া কমাই দাও তাহলে গরুর মিথেন তুমি অনেকখানি কমাই ফেলতে পারো। আবার উল্টা, তুমি যদি তৈরি করতে চাও, কি তৈরি করতে চাও, ওই যে বায়োগ্যাস তৈরি করতে চাও, সেই ক্ষেত্রে তুমি যদি আর্কিয়া বাড়াই দাও, বায়োগ্যাস বাড়বে। As Archaea has been discovered recently, research on Archaea is still ongoing. এটা অবশ্য আমি যেটা কথা বলছি 2000, দেখো আমি থিসিস ডিফেন্স থিসিস হলাম 2010-এ, এবং এই যে তুমি যদি দেখো যে এই রেফারেন্স গুলো 2010-এ, আমার থিসিসের একেবারে লাস্ট পর্যায়ে কিন্তু এইটা ছিল, আবিষ্কৃত হয়েছিল। তো এই নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশে আর্কিয়া নিয়ে এখনো অনেক গবেষণা হয় নাই। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই আর্কিয়া নিয়ে গবেষণা করতে পারি। এবং আমি যখন বিদেশ থেকে আসলাম, আমি কিন্তু তখন যে মাইক্রোঅর্গানিজমের স্যার যারা ছিল, আমাদের মাইক্রোবায়োলজিস্ট আমাদের রিসার্চের জন্য, এখন যে যারা হয়েছে ওই স্যারের সঙ্গে আলোচনা করছিলাম আমরা এটা নিয়ে কাজ করতে পারি। যাই হোক, তোমরা চিন্তা ভাবনা করতে পারো, তোমাদের দু একজনকে আমরা অ্যাসাইনমেন্টও দেবো। এবং সেই ক্ষেত্রে তোমরা আর্কিয়া নিয়ে ইন্টারেস্টেড থাকলে আমাকে আগে বললে আমরা তাকে আর্কিয়া নিয়ে আমরা অ্যাসাইনমেন্ট দেবো, এবং আর্কিয়া নিয়ে তোমরা কি করতে পারো, রিসার্চ করতে পারো। বাংলাদেশে আর্কিয়া নিয়ে রিসার্চ কম হয়েছে, এবং আমরা যদি হিউম্যান থেকে আর্কিয়াকে আলাদা করতে পারি, আর্কিয়াকে আলাদা করি, আমরা কি করতে পারবো, এই আর্কিয়া দিয়ে যদি মিথেন প্রোডিউশন অর্থাৎ বায়োগ্যাস তৈরি করতে পারি, আমরা যদি আলাদা করতে পারি, সেক্ষেত্রে প্রচুর পরিমাণ বায়োগ্যাস তৈরি করা যাবে। নেক্সট আসলো আমাদের রুমেন প্রোটোজোয়া। আমরা যেমন দেখলাম রুমেন ব্যাকটেরিয়া এবং রুমেন আর্কিয়া। থার্ড যে মাইক্রো অর্গানিজম সংখ্যার দিক দিয়ে, সেটা হলো রুমেন প্রোটোজোয়া। এবং যদিও সংখ্যা ব্যাকটেরিয়া অনেক বেশি, কিন্তু প্রোটোজোয়ার সাইজ অনেক বড়। In the rumen, they are many larger, 5 থেকে 250 মাইক্রোমিটার লং ciliated organism that are known as protozoa. Protozoa are present in small numbers. There are only 10 to the power 6 millimeter bacteria, but account for half of the micrometer mass of the room. তার মানে সংখ্যায় সে কম থাকে, রুমে ব্যাকটেরিয়ার তুলনায় অনেক কম, যেহেতু সাইজে বড়, সেজন্য টোটাল আয়তনের দিক দিয়ে, ঘনত্বের দিক দিয়ে অর্ধেকই থাকে হলো মেন প্রোটোজোয়া। Rumen protozoa are categorized into two groups, দুই ধরনের প্রোটোজোয়া আছে। একটা হলো তোমরা দেখতেছো আইসোসাইটেড, কমনলি হলো টেক্স আর ওভাইড অর্গানিজমস কভার্ড উইথ সিলিয়া। আরেকটা কি, এটা তোমরা দেখতেছো আরেকটা অফ্রায়ো স্পোরোফিট আর অলিগোপিক্স উইথ মেনি স্পেসিস ভ্যারিং কনসিডারেবল ইন সাইজ, শেপ এন্ড অ্যাপিয়ারেন্স। এরপরে আমরা যেই গুলো কি রকমের সাইজ শেপ কি রকম এখানে আলোচনা করা হয়েছে। তো প্রোটোজোয়া যদি গরুর মধ্যে রুমিনেন্ট না থাকে, কি সমস্যা হইতে পারে বা কি আমরা দেখি। Ruminants without rumen protozoa are apparently normal and healthy and benefit the gain from the organism they are questioning. এখন তুমি যদি গরু থেকে, রুমেন থেকে যদি প্রোটোজোয়া সরাই ফেলা হয়, দেখা যাচ্ছে তাইলে কিন্তু গরুর খুব একটা সমস্যা হয় না। যার জন্য এর কাজটা কি, এটা নিয়ে প্রশ্ন আসছে। ঠিক আছে, তো দেয়ার পপুলারিটি অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যাক্টিভিটি এনভায়রনমেন্ট অফ ব্যাকটেরিয়া মেক দ্য আনডিজায়ারেবল। এটা পপুলারিটি একটা প্রোটিনকে ভেঙে ফেলে, আর কি করে ব্যাকটেরিয়াকে তারা খেয়ে ফেলে, অনেক ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে। এই জন্য অনেকে মনে করে যে এই, কিন্তু এদের গুরুত্বপূর্ণ ভূমিকা হইলো হাউএভার দে আর অলসো রেসপন্সিবল ফর সিগনিফিকেন্ট অফ দ্য ফাইব্রোলাইটিক অ্যাক্টিভিটি। আমাদের গরুর মেন খাবার তো ফাইবার, ধানের খড় খাওয়ায়, ঘাস খাওয়ায়। তুমি যদি প্রোটোজোয়া সরাই সরাই ফেলো, তাহলে ফাইবার ডাইজেশন কমে যায়, এবং ব্যাকটেরিয়ার সংখ্যা কি হয়ে যাচ্ছে, ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায়। It has also been shown that reduced fauna, তোমার যখন তোমার এই যে ফনামল প্রোটোজোয়া, যার জন্য তোমার যখন তোমার করা হয় প্রোটোজোয়া না থাকে, সেই শব্দটাকে বলা হলো ডিফনেশ, কনসেপ্ট অফ টোটাল ডিফনেশন বলা হচ্ছে। ইজ বেনিফিশিয়াল অ্যাজ মিল্ক ইন অ্যান্ড মিল্ক প্রোটিন ফ্যাট রেশিও ভেরি কারণ। দেখা গেছে যে তোমার প্রোটোজোয়া সরাই দিয়ে ডিফনেশন দিলে অনেক সময় কি হচ্ছে আমাদের, এটা কিন্তু মিল্ক প্রোডাকশনও বাড়ে, মিল্ক প্রোটিনও অনেক সময় বাড়ে। Therefore, it is apparent that total declination by saponin may not be required for significant benefit. এবং আমরা ওই যে পরে আমরা আলোচনা করবো স্যাপোনিন দিয়ে, স্যাপোনিন বেশি দিলে, খাবারে স্যাপোনিন বেশি থাকলে রুমেনের কি হয়ে যায়, প্রোটোজোয়ার সংখ্যা কমে যায়। আমরা যখন নিয়ে আলোচনা করবো তখন আমরা দেখবো। অথচ টোটাল ডিফার্মেশন ইজ ডিফিকাল্ট টু অ্যাচিভ। তবে বাস্তবে এটা ল্যাবে করা সম্ভব বা স্পেসিফিক বিভিন্ন গরু, যে সমস্ত ফার্মারে লোকজন গরু পালে, তাদের পক্ষে ডিফার্মেশন অর্থাৎ প্রোটোজোয়া আলাদা কমপ্লিট করা সম্ভব। Industry studies suggested that 19 to 28% of cellulose activity can be attributed to protozoa.
এই যে আমাদের যে গরুর মেন খাবার তো আসলে সেলুলোজ, ঘাস বলো বা ইয়ে হলো, এটা 19 থেকে 28% পর্যন্ত অ্যাক্টিভিটি হয় কিসের মাধ্যমে? এই প্রোটোজোয়া। যাই হোক, তো যার জন্য আমরা আসলে প্রোটোজোয়াকে পুরোপুরি বাদ দিতে পারবো না, তা প্রোটোজোয়ারও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। However, in the absence of protozoa, there is increased recurrence of non-protein narrative because of increase ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায়, এবং এই জন্য কি হয়, নন প্রোটিন নাইট্রোজেনের চাহিদাটা বেড়ে যাচ্ছে। শর্টেজ অফ নাইট্রোজেন মে দেয়ারফর অ্যাকাউন্ট অ্যাট লিস্ট ওয়ান পার্ট বা রিডাকশন ফাইবার ডাইজেশন। এবং প্রোটোজোয়া না থাকতো, তাহলে কি হচ্ছে, নাইট্রোজেনের চাহিদা বেড়ে যাবে এবং খাবারের মধ্যে কিন্তু প্রোটিনের দাম অনেক বেশি। যার জন্য এই যে ডিফনেশন যেটা, এটা আসলে বাস্তবে সম্ভব না। প্রোটোজোয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। In addition, protozoa play a role. আচ্ছা, তো যে কথা আমরা বলছিলাম যে shortage of nitrogen may therefore occur. In addition, protozoa play a role in regulating bacterial nitrogen turnover in the room. They supply soluble protein to sustain microbial growth. তারা কিন্তু কি করতেছে, যে ব্যাকটেরিয়াল নাইট্রোজেন টার্নওভার তারা হেল্প করে, এবং সাপ্লাই সলুবল প্রোটিন টু সাস্টেন মাইক্রোবিয়াল গ্রোথ। মাইক্রোবিয়াল গ্রোথ করার জন্য সলুবল প্রোটিনকে সাপ্লাই করে। বিকজ প্রোটোজোয়া আর নট এবল টু ইউজ অ্যামিনো নাইট্রোজেন এ ফ্রাকশন অফ প্রিভিয়াস এনজার। তার জন্য আমরা যেটা বলতেছি যে আসলে প্রোটোজোয়ার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। Due to the difficulty of culturing protozoa free of bacteria, this microbial group has been ascribed as a minor role in the digestion of fiber. Their removal of lumen tends to decrease lumen emission production and increase flow of lumen back. যার জন্য যেটা বলতেছি, এক কথা আমি সংক্ষেপে পুরোটা আমি আর করতেছি না, আমি যে এক কথাই বলি যে প্রোটোজোয়া যদি আমরা কমাই দিই, তাহলে মিথেন প্রোডাকশন অনেকখানি কমে। কিন্তু প্রোটোজোয়া কমাই দিলে বা বাদ দিয়ে দিলে কি হচ্ছে, ফাইবার ডাইজেশন কমে যায় এবং নাইট্রোজেনের কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যার জন্য টোটালি কমপ্লিটলি ফ্রি করা, প্রোটোজোয়া ফ্রি করা বুদ্ধিমানের কাজ হবে না। স্যাপোনিন যুক্ত খাবার খাওয়াইলে প্রোটোজোয়ার সংখ্যা কমে যায়। নেক্সট, এখন আসলে আমরা নেক্সট যেটা আসবো, রুমেন ফানজি। ঠিক আছে, ফানজি অ্যাকাউন্ট ফর 8% অফ দ্য মাইক্রোবিয়াল বায়োমাস। এবং ফানজিও কিন্তু নতুন আবিষ্কার। নতুন আবিষ্কার মানে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ছি তখন কিন্তু আমরা তিনটাই মানে দুইটা মেনলি পড়ছি, রুমেন ব্যাকটেরিয়া আর প্রোটোজোয়া। আমরা কিন্তু ফাঙ্গাস সম্বন্ধে অত পড়ি নাই, যদি ওই সময় কিন্তু আসলে ফাঙ্গাস আবিষ্কার হয়েছে। কিন্তু দেখা হয়েছে 1988, 86, 89 এই সময়তেই এই ফানজিটা আবিষ্কৃত হয়েছে। ফানজিটা কি করে, আমাদের যে ফাইবার ডাইজেশন, রুমেন ব্যাকটেরিয়ার সময় আমাদের যে ইয়ের মধ্যে দেখবো, যে ফাইবারের মধ্যে আমরা দেখবো সেখানে তিনটা জিনিস বেশি থাকে। একটা হইলো সেলুলোজ, হেমিসেলুলোজ এবং লিগনিন। এবং রুমেনের যে ব্যাকটেরিয়া, তারা সেলুলোজ হজম করতে পারে পুরোপুরি, হেমিসেলুলোজ হজম করতে পারে প্রায় 50%, আর লিগনিন তারা হজম করতে পারে না। এবং লিগনিন শুধু হজম করতেই পারে না তা না, লিগনিন শরীরে একটা বন্ড আকারে থাকে, এই লিগনিন সেলুলোজ বন্ডকে তারা ব্রেক ডাউন করতে পারে না। লিগনিন মনে করো, উদাহরণ দিই, আমরা যদি খড় খাওয়াই, খড়ের মধ্যে সেলুলোজ থাকে 50%, হেমিসেলুলোজ 30, আর লিগনিন থাকে 20%। তাহলে হজম হওয়ার কথা কত পার্সেন্ট? 50% তোমার সেলুলোজ, আর হেমিসেলুলোজের 30 অর্ধেক হলে 15। তাহলে 50 আর 15 কত হয়? 65% ডাইজেশন হওয়ার কথা। কিন্তু বাস্তবে হয় হলো খড়ের 30 থেকে 35%। বাকিটা কি হয় না, ডাইজেশন হয় না। এই যে বাকিটা ডাইজেশন না হওয়ার কারণ কি? কারণ লিগনিন লিগনোসেলুলোজ বন্ড তৈরি থাকে। তো রুমেন ব্যাকটেরিয়া লিগনোসেলুলোজ বন্ডকে ভাঙতে পারে না। এই যে রুমেন যে ফাঙ্গাস থাকে, রুমেন ফাঙ্গাস থাকে, তারা তারা করে কি, তারা তাদের যে তাদের গ্রোথের জন্য তারা যখন তৈরি করে, তাদের যে শিকড় তৈরি করে, এইটা করার সময় তারা রুমেন্স এই লিগনোসেলুলোজ বন্ডটাকে ভেঙে দেয়। যার জন্য এই ফাঙ্গাসটা কি করে, রুমেন ডাইজেস্টিবিলিটি অনেকখানি বাড়ায় দেয়। Fungi account for, the fungi seem to have an important role in fiber digestion. যেটা বললাম আমি, the fungi seem to have an important role in a fungus. In addition, fungi can degrade more irritant cell wall material. এই সেল ওয়াল ম্যাটেরিয়ালটাকে এটা ভাঙতে পারে না কে, ব্যাকটেরিয়া, কিন্তু এটাকে ব্রেক ডাউন করতে পারে কে, ফাঙ্গাস, ইনক্লুডিং দি স্ক্লেরোকাইমা and vascular tissue. Fungi degraded 37 to 50% of barley straw. তো যাক, বিদেশে তো আর রাইসিস্টার তো নাই, এই জন্য তারা বার্লিস্টার নিয়ে কথা বলছে বেশি। তো রাইসিস্টার ক্ষেত্রেও দেখা যাচ্ছে ফাঙ্গি তোমার কি করতে পারে, এটাকে ব্রেক ডাউন করতে পারে। ইভেন ফাঙ্গাল পপুলেশন ভ্যারি উইথ ডায়েট,
যে খাবারের উপর নির্ভর করে, কি ধরনের খাবার তুমি খাওয়াচ্ছ তার উপর ফাইবার নির্ভর করে। তো এখানে আমাদের বায়োটেকনোলজির লোক যারা, আমরা ইস্ট তৈরি করতে পারি, অথবা ফাঙ্গাস আমরা তৈরি করতে পারি। এবং ফাঙ্গাস এবং ইস্ট তৈরি করে যদি আমরা গরুর খাবারের মধ্যে আমরা দিয়ে দিই, বা গরুর খাবারকে ধরো আগে যদি আমরা এটাকে ট্রিটমেন্ট করি, তাহলে দেখা যাবে কি এই গরুর খাবারের ডাইজেশন অনেকখানি বেড়ে যাচ্ছে। আমি যেহেতু ফাইবারের দাম কম, আমরা এই সমস্ত ফাইবার মুরগিকেও খাওয়াইতে পারি। মুরগি ধরো ফাইবার হজম করতে পারে না, কিন্তু যদি আমরা কি করি, কি বলে, ওই যে রুমেনকে দিয়ে দিই, ওই যে নাম কি, এই আমরা যদি ফাঙ্গাস দিয়ে দিই খাবারের মধ্যে, ইস্ট বা ফাঙ্গাস দিয়ে, কিন্তু আমরা কিন্তু আগে থেকে খাবার ডাইজেশন করে রাখলে, তখন দেখা যাবে মুরগির খাবারের পরিমাণও এটাও ডাইজেশন বেড়ে যাবে। বেশি খাওয়ায়, তাহলে পিএইচ কি হবে, কমে যাবে, এবং কমে যায় 4 পর্যন্ত হয়ে যেতে পারে। সেখানে আমরা বলছি যে পিএইচ হলো ইয়ের মধ্যে মধ্যে ভালো, কি বলে, ওই যে 5 থেকে 7। আবার তুমি যদি খালি লো কোয়ালিটি ফরেস্ট খালি খড় খাও, তাহলে পিএইচ হয়ে যাবে 7.5 পর্যন্ত হয়ে যাবে। সেজন্য আমাদের, আর তোমাদেরকে আমি বলছি যে 5 থেকে 7, 5 থেকে 7 হলো তার 6 থেকে 6.8, এটাই হলো কি আদর্শ। এর সাথে কম হইলে কি হয়ে যাবে, যদি দানা খাদ্য বেশি খাওয়া, চাইরে যদি হয়ে যায় অ্যাসিডিটি, এবং অ্যাসিডিটি যদি হয় তোমার জানো, তাহলে যে গ্যাস হয়, এবং গরুর পেট ফুলে গরু কি হয়ে যেতে পারে, মারা পর্যন্ত যেতে পারে। ঠিক আছে। আরেকটা হলো লো পিএইচ হইলে গরুর খাবারে আমরা দেখবো যে ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। এই ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড হলো তোমার 3টা আছে মেনলি: অ্যাসিটিক অ্যাসিড, বিউটারিক, প্রোপানিক, আরো আছে মোট 6টা আছে। তো যখন তোমার হয়ে যায় পিএইচ কমে গেলে, এই ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড লেভেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা সেটা একটু পরে আমাদেরকে দেখাবো আমরা। তো মোটামুটি তোমরা একটা ধারণা পাইলা, এখানে সমস্ত জিনিস যা আছে তোমরা একটু পড়লেই বুঝতে পারবা। সমস্ত জিনিস আমরা এখানে পড়াবো না, আমরা চলে যাবো হইলাম গরুর কার্বোহাইড্রেশন। এই চিত্রটা গুরুত্বপূর্ণ। এখন তোমাদেরকে যেটা পড়াবো, এটা এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা তোমাদের বোঝার দরকার এই জিনিসটা। আমরা যদি গরুকে খাওয়াই, খাওয়ানো, গরুর খাবার মেনলি হলো 2 ধরনের। তোমাদের হচ্ছে একটা হলো, আর যদি ঘাস বা এই ধরনের খাবার হয় এটা সেলুলোজ, আর যদি দানা খাদ্য হয় স্টার্চ। সেলুলোজ কি হচ্ছে, এক্সট্রা সেলুলোজ যে ব্যাকটেরিয়া, এটাকে ব্রেক ডাউন করতেছে, ব্রেক ডাউন করে সেলুলোজটা সেলোবায়াস হচ্ছে। সেলোবায়াস থেকে ব্যাকটেরিয়ার মধ্যে 2 ধরনের এনজাইম আসছে, একটা হলো এক্সট্রা সেলুলার, একটা ইন্টারসেলুলার। সেলো সেলুলোজ থেকে সেলোবায়াস এই ধরনের এক ধরনের ব্যাকটেরিয়া আমরা দেখলাম, সেলুলোজ ব্যাকটেরিয়া, এটাকে আমরা দেখছি। এবার সেলুলোবায়াসকে ব্রেক ডাউন করে আর এক ধরনের ব্যাকটেরিয়া, এটা করে গ্লুকোজে পরিণত করে, গ্লুকোজ বা গ্লুকোজ 1 ফসফেট। এরপরে এটাকে ব্যাকটেরিয়া এনগালফ করবে, তার শরীরের মধ্যে খাবে। এরপরে যে ঘটনাগুলি ঘটবে, এটা ঘটবে কোথায়, এটা ঘটবে ব্যাকটেরিয়ার শরীরের মধ্যে। ঠিকই তেমনি ভাবে যদি স্টার্চকে তোমার ব্রেকডাউন করি, স্টার্চ ব্রেকডাউন করি, মাল্টোজ বা আইসোমাল্টোজ হবে, এবং এটা ডাইস্যাকারাইড গ্লুকোজে, আর সুক্রোজকেও ভাঙলো, গ্লুকোজ হবে। এরপরে আমরা গ্লাইকোলাইসিস করবো। এইগুলো হবে ব্যাকটেরিয়ার শরীরের মধ্যে, ব্যাকটেরিয়া তার শরীরের মধ্যে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট পাইরুভিক অ্যাসিড, এটা নর্মাল গ্লাইকোলাইসিস। আমরা এই যে কালকে আমরা ইনশাল্লাহ 10টার সময় আমরা ক্লাস নেবো, সেখানে আমরা মেটাবলিজম পড়াবো। সেখানে অবশ্যই আমরা মেটাবলিজম ইয়ের কথা পড়াবো, কিভাবে গ্লাইকোলাইসিস শুরু করবো আমরা কালকে 10টায়। তখন আমরা দেখবো কিভাবে পাইরুভিক অ্যাসিড, এটা ব্যাকটেরিয়ার মধ্যেও হয়, মানুষের মধ্যেও হয়, সবার মধ্যে এই জিনিসটা হয়। আবার পেকটিন, পেকটিন খাইলে ইউরানিক অ্যাসিড, সেখান থেকে পেন্টোজ, সেখান থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট। হেমিসেলুলোজ থেকে পেন্টোজ, এখান থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, পেন্টোজ হয়। তার মানে গরুকে যাই খাওয়া না কেন, আলটিমেটলি সে ব্যাকটেরিয়া এনগাল্ফ করবে, এনগাল্ফ তৈরি তৈরি করবে কি, পাইরুভিক অ্যাসিড। এবং এই যে পাইরুভিক অ্যাসিড যেটা হবে, এই পাইরুভিক অ্যাসিড থেকে এই 3টা ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড হয়। একটা পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটিক অ্যাসিড, বিউটারিক অ্যাসিড, এবং প্রোপায়নিক অ্যাসিড। এবং এই অ্যাসিটিক অ্যাসিড থেকে তার মিল ফ্যাট তৈরি হয়। যে গরুর যে ফ্যাট, তা হবে মিল ফ্যাট হবে অ্যাসিটিক অ্যাসিড। আর বিউটারিক অ্যাসিড থেকে বডি ফ্যাট। আর এই প্রোপায়নিক অ্যাসিড থেকে তৈরি হবে হইলো কি, এই গ্লুকোজ। আমাদের যেমন রক্তে গ্লুকোজ থাকে, গরুর রক্ত গ্লুকোজ থাকে, কিন্তু এই গ্লুকোজ কিন্তু আমাদের কার্বোহাইড্রেট ডাইজেশন হয়ে সরাসরি আমরা কি পেয়ে যাচ্ছি, এই গ্লুকোজ। এই গ্লুকোজ আমাদের অ্যাবজর্পশন হচ্ছে, তোমাদেরকে পড়াইছি। কিন্তু গরুর ক্ষেত্রে কিন্তু এই গ্লুকোজ আসতেছে না। সে কার্বোহাইড্রেট খায় যাই হোক না কেন, এই লাস্টে যায় এই প্রোপানিক অ্যাসিড তৈরি হচ্ছে। এই প্রোপানিক অ্যাসিড থেকে তার কি তৈরি হচ্ছে, গ্লুকোজ।
আর যখন তুমি আমাদের টোটাল যে এর এই 70% থাকে হলো অ্যাসিড, ঠিক আছে, টোটাল যে ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড 70% থাকে অ্যাসিডে, আর 15 to 20% থাকে হলো তোমার বিউটারিক, আর 5 to 10% থাকে প্রোপাইনের। আর থাকে তিনটা, এটা হলো আমরা বলবো হলো কি কি বলে ব্রাঞ্চ চেন ফ্যাটি অ্যাসিড। এটা তিনটা হলো ভিন্ন। এটা হলো আইসোবিউটারে, ভ্যালারে, আইসোভ্যালারে, এটা নিয়ে আমি পরে আলোচনা করবো। যখন এই যে পাইরুভিক অ্যাসিড থেকে যখন তোমার অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়, এখানে একটা বাই প্রোডাক্ট হিসাবে তৈরি হয় ফর্মিক অ্যাসিড। আর এই ফর্মিক অ্যাসিডটা ভেঙে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন। আর কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন মিলাই তৈরি হয় মিথেন। ঠিক আছে, আমরা অন্য একদিন আলোচনা করবো যে এই মিথেন কেন এই গুরুত্বপূর্ণ এবং কিভাবে আমরা কমাইতে পারি বা এটার ক্ষতি। আমরা এটা জানতে পারলাম যে রুমিনেন্টের ইস্যু তিনটা উৎপাদন হয়: অ্যাসিটিক অ্যাসিড, বিউটারিক, প্রোপাইন। যদি ফেট যদি বলি, অ্যাসিটিক অ্যাসিড থেকে কি তৈরি হয়? মিল্ক ফ্যাট। বিউটারিক অ্যাসিড থেকে বডি ফ্যাট। আর প্রোপাইনিক অ্যাসিড থেকে গ্লুকোজ, এটা আমরা জানি। তো আমরা যদি দানা খাদ্য বেশি দিই, একটু আগে আমরা দেখলাম দানা খাদ্য বেশি দিলে প্রোপাইনিক এবং গ্লুটারেট তৈরি হয় আর যদি তুমি বেশি দাও, কি বলে ওই যে রাফেস্ট, মানে কাশ জাতীয় খাবার বা খড় বেশি খাওয়াইলে অ্যাসিডিয়াস তৈরি হয়। তার মানে খড় বেশি খাওয়াইলে কিন্তু মানে মিথেন বেশি তৈরি হচ্ছে, ঠিক আছে। আর দানা খাদ্য খাওয়াইলে অন্য জিনিস বেশি তৈরি হচ্ছে। আরেকটা ব্যাপার হলো, আমি যদি গরুকে আহ, সবুজ ঘাস খাওয়ালে দুধ বাড়বে, কিন্তু সেখানে কিন্তু এই অ্যাসিটিক অ্যাসিড কম তৈরি হবে, মিল্ক ফ্যাট কম তৈরি হবে। মিল্ক ফ্যাট তৈরি করার জন্য কিছু আমাকে কি খাওয়াইতে হবে? কিছু খড় খাওয়াইতে হবে। যদিও খড়ের পুষ্টিমান কম, আমরা পরে আপনাদেরকে বলাবো যে বিভিন্ন রকমের খাবার, কোন খাবার ভালো খাবার, এগুলো আমরা পরে আসবো। তো আজকে আমাদের এই পর্যন্তই। তোমাদের কোনো প্রশ্ন আছে কি? স্যার, আপনি যে ডক ফাইল গুলো থেকে পড়াচ্ছেন সেগুলো আমাদেরকে দিয়ে দিলে একটু ভালো হতো। এটা আমাকে যে একটা বইয়ের মধ্যে আছে, তোমরা বই, তোমাদের অনেক বড় ভাইরা বইটাকে কিনছে। আর